নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুলগ্না। বিস্তারিত খবরে আসবো তার আগে চোখ রাখবো আজকের শিরোনামে। কোলাঘাটে ডেঙ্গু আতঙ্ক, স্বাস্থ্যকেন্দ্রের তালা ঝোলালেন স্থানীয় বাসিন্দারাই। নরবলিকাণ্ডে মৃতের পরিচয় প্রকাশিত, উঠে এলো অবৈধ সম্পর্কের তত্ত্ব। সচেতনতা বাড়ানো দরকার, নরবলিকাণ্ড প্রসঙ্গে মতামত সমাজের বিভিন্ন শ্রেণীর। কাঁথিতে প্রাক্তন কারিগরি শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও, একাধিক দাবিতে বিক্ষোভ। খড়গপুরে বোমা উদ্ধার, রেল শহরে ছড়ালো বোমাতঙ্ক। চীনা দ্রব্য বর্জনের দাবি, চীনা জিনিস আগুনে পুড়িয়ে বিক্ষোভ পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি। লক্ষ্মী পুজো সাংস্কৃতিক অনুষ্ঠানের ছৌ নাচ, উদ্যোগের শুরু সঙ্গম ক্লাব। ময়নায় অনুষ্ঠিত হল ব্রতচারী শিবির, অংশগ্রহণে 500-রও বেশি ছাত্রছাত্রী। লক্ষ্মী পুজো রেশ কাটতে না কাটতেই কালী পুজোর তোড়জোড়, কালী পুজো উপলক্ষে খুঁটি পুজো অনুষ্ঠিত হল ময়নায়। চাষ করে স্বয়ংসম্পূর্ণ দাসপুরের চাষি পেয়েছেন কৃষি রত্ন পুরস্কার। এলাম বিস্তারিত খবরে। চিকিৎসার পরিকাঠামোর অভাব, বাড়িতেই হচ্ছে নাম না জানা রোগের চিকিৎসা। সন্দেহ ডেঙ্গু আতঙ্কের জেরে বিক্ষোভ কোলাঘাটে। জ্বরে ভুগছেন স্বাস্থ্যকর্মীও। স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝোলালেন স্থানীয় বাসিন্দারাই। ডেঙ্গুর প্রকোপ বাড়লেও পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এই অভিযোগ তুলে বুধবার পাঁশকুড়ার একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখিয়ে তালা লাগিয়ে দেন স্থানীয় গ্রামবাসীরা। স্বাস্থ্যকেন্দ্রে আমরা কোনো ফ্যাসিলিটি পাচ্ছি না। কি হয়েছে আজকে বিক্ষোভ দেখালেন কেন? বাড়িতে ডেঙ্গু হয়েছে, কোনো স্বাস্থ্যকেন্দ্রের লোক যাচ্ছে না। প্লাস স্বাস্থ্যকেন্দ্রে এলে কোনো একটা চিকিৎসার জন্য কিছু আনতে এলে মুখ ঝাড়া দেয়, ঘুরিয়ে দেয়, বলছে হবে না। কতজনের এখানে ডেঙ্গু আক্রান্ত হয়েছে? প্রায় 90 জন। কোন কোন গ্রামে? নিজখয়রা, খালাইচক, মনেরপুর, কিসমত খয়রা আছে, মানুয়া আছে, সুলনি আছে। এইখানে এতগুলো গ্রাম আছে যে মানুষ এখানে কোন স্বাস্থ্য দপ্তর থেকে এখানে বসে পাকার করে হাওয়া খাচ্ছে। কেউ একটা বাড়ি দেখেনি যে কতটা মানুষ কি অবস্থায় আছে, কেউ মারা গেছে, একজন তো মারা গেছে, এখানে মারা গেছে ডেঙ্গুতে। কেউ একটা ভাবেনি যে ডেঙ্গুর মানুষ কি হবে। কোনো এখানে একটা কোনো চিকিৎসা নেই, কোনো কিছু নেই, কোনো সুবিধা নেই। এখানে পাকার করে খালি যে কোনো টাইমে আসছে না, এরা কোনো টাইমে আসছে না। যে যখন পরে আসছে এসে চাবি খুলছে, পাকার করে বসে আছে, হাওয়া খাচ্ছে। যে ব্লিচিং পাউডার চাইতে নেই, তুলা চাইতে নেই, কিছু নেই। পরে পাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে তাদের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসীদের তোলা অভিযোগ সঠিক নয় বলে দাবি করছে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য প্রশাসন। বুধবার সকাল থেকে পাঁশকুড়ার রায়চক উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে চিকিৎসা পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগ তুলে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। তো আপনাদের এই এলাকাতে যে কদিন ধরে ডেঙ্গু আক্রান্ত কেমন হয়েছে এলাকাতে? কদিন বলতে হচ্ছে তো প্রায় মাসেক খানিক। আর আপাতত এখন এই মুহূর্তে আমিও একজন ডেঙ্গি আক্রান্ত, বলছে দুটো পার্ট ভালো, একটা পার্টে একটু জার্ম আছে। কালকেও আবার ওখানে আমাদের ডাক্তার আসছিলেন, কালকে রিপোর্ট করেছে, আবার কালকে কি রিপোর্ট আছে জানি না। তো কত মানুষ আক্রান্ত এলাকাতে? আপাতত এখন 5 জন হসপিটালে ভর্তি আছে। বাড়িতে চিকিৎসা তো অনেক বহু লোক হচ্ছে, আমরা ঘুরে দেখলাম। আচ্ছা, বাড়িতে চিকিৎসা আপাতত এখন আমি 5 দিন অসুস্থ, আমি একদমই বেরোতে পারি না। এলাকা আপনি তো খবর তো নিয়েছেন? খবর নিয়েছি ফোনে, কিংবা আমি কিছু ডাক্তারদের আমাদের সাধারণ লোকাল ডাক্তার, কোয়াল ডাক্তার, তারা বলছে 4-5টা গ্রামে প্রায় 50 জনের বেশি আক্রান্ত হয়েছে। আচ্ছা, আমার গ্রামে আপাতত কিসমত খয়রা গ্রামে বললাম 5 জন হসপিটালে ভর্তি আছে। আপাতত এখন ভালো হয়ে গিয়েছে প্রায় 7-8 জনের মতো। আর এই মুহূর্তে এখন কতজন যে মানে এরকম জ্বরে আক্রান্ত হয়েছে আমি এখন নিজেই অসুস্থ বলতে পারবো না। বিক্ষোভকারীদের অভিযোগ, স্বাস্থ্য দপ্তরের কাছে বারবার আবেদন জানিয়েও কোনো লাভ হচ্ছে না। অবিলম্বে পরিষেবার মান উন্নয়নের দাবি জানিয়ে তারা রায়চক উপস্বাস্থ্য কেন্দ্রে তালা লাগিয়ে দেন। দিনভর দফায় দফায় চলে বিক্ষোভ। এখন আমরা যেটুকু দেখেছি, আমরা বিভিন্ন গ্রাম 5-7খানা গ্রাম ঘুরে ঘুরে প্র্যাকটিস করি, কেমন লোকাল ফিজিশিয়ান হিসাবে। রামচন্দ্রপুর, মানুয়া, নিজ খয়রা, কিসমত খয়রা, এই 4-5টা গ্রামে বিভিন্নভাবে বিস্তার লাভ করছে। কত মানুষ এখনো পর্যন্ত এই ডেঙ্গুতে আক্রান্ত? এখনো আমরা দেখেছি নিজ খয়রা, কিসমত খয়রা মিলে প্রায় 90 জন।
90 জনের ডেঙ্গি। হ্যাঁ 90 জনের ডেঙ্গি, ওই NS1 পজিটিভ। আচ্ছা, এবং কিছু ক্ষেত্রে NS1 IgMটা হচ্ছে, সে খুব কম ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে NS1 পজিটিভটা দেখা যাচ্ছে। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। নরবলিকাণ্ডে মৃত মহিলার পরিচয় প্রকাশিত। মৃতের নাম পার্বতী সরকার। তিনি বাগুইহাটিরই বাসিন্দা। বৃহস্পতিবার তমলুক থানায় আসেন মৃতের পরিজনেরা। উঠে আসছে অবৈধ সম্পর্কের তত্ত্ব। তন্ত্র সাধনা আসলে তদন্তের মোড় ঘোরাবার মাধ্যম, এমনটাই জানা গেছে। নরবলিকাণ্ডে অবশেষে মিলল মৃত মহিলার পরিচয়। জানা গিয়েছে তার নাম পার্বতী সরকার, পিতার নাম মঙ্গল সর্দার। মহিলা বিবাহিত, দুটি সন্তানও রয়েছে তার। শ্বশুরবাড়ি আমার ওখান থেকে 3 কিলোমিটার। কোথায় থেকে? আমাদের বাড়ি থেকে। বাড়িটা কোথায়? বাড়ি আমাদের বাড়ি নারায়ণতলা, আমার শ্বশুরবাড়ি হালাবাদ। কি হয়েছিল? কী হয়েছে সেটা আমি বলতে পারছি না, বুঝতেও পারছি না। কারণ আমি কালকে ডিউটি করেছি, শনিবার থেকে আমার বউ নাকি নিখোঁজ। সব নিয়ে আপনি কেন আপনার স্ত্রীকে কেন চলে যেতে বলেছিলেন? মদ ছাড়ানোর জন্য, যে তুমি মদ ছাড়ো, মদ বাবার বাড়িতে মদ ছেড়ে আসো, আমি তোমার যা বলবে তাই বলবো। একটা ভয় দেখি মদ ছাড়ানোর জন্য পাঠিয়েছি, এ তো মদ ছাড়বে, আমাকে এমনি ভালোবাসে খুব, আমার কথা শোনে। বাপের বাড়ি বাগুইহাটির জাংড়া এলাকার হারমোনিয়াম গলিতে, শ্বশুর বাড়ি বাগুইহাটিরই পূর্ব নারায়ণতলা এলাকায়। স্বামী সঞ্জীব সরকার হাওড়া দমদম পার্ক রুটের যাত্রীবাহী বাসের কন্ডাক্টর। মৃতের পরিচয় প্রকাশিত হওয়ার পরেই খুনের কারণ হিসেবে উঠে এসেছে অবৈধ সম্পর্কের তত্ত্ব। ঘটনা জানলাম তো ছেলেটা নাকি ওকে নিয়ে এসেছে, মোটামুটি পাওয়া যাচ্ছে না। এই 5-6 দিন হলো, আমরা তো এইসব জানি না, 5-6 দিন হচ্ছে পাওয়া যাচ্ছে না। এখন ওই খবরের মাধ্যমে আমাদের এখানে আসা, এসে এখন দেখছি এটা আমাদের কি অরিজিনাল কি না। ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বড় কথা, ওই ছেলের সাথে অনেক দিন ধরে ওর একটা সম্পর্ক আছে, সেই নিয়ে আমার দাদা এটা পছন্দ করে না। তারপর মদ টদ খায়। এই যে ছেলেটাকে ধরা হয়েছে পুলিশ, হ্যাঁ হ্যাঁ, এই আমার বৌদি একটু মদ খায়, আমার দাদা এইসব পছন্দ করে না। আমার দাদা বলছে তুই মদ ফদ ছেড়ে দে, তাতে আমাদের সংসার যেরকম ছিল ওরকম ঠিক হবে। ও ওই ছেলেটার প্রতি এত মুগ্ধ হয়ে গেছে যে আমার দাদাকেও এসব জিনিস তোয়াক্কা করতো। দাদাকে যখন তখন মদকে ঠেট দিত, তোর নামে কেস করবো, এই করবো। জানা গিয়েছে 16 বছর আগে সঞ্জীবের সাথে বিয়ে হয় পার্বতীর। দুটি সন্তানও রয়েছে তাদের। বছর দুয়েক আগেই তাদের সম্পর্কের অবনতি হতে শুরু করে। শুক্রবার থেকে লক্ষ্মী পুজোর আগের দিনে ভাত খাচ্ছে, আমি দেখে এক জায়গায় গেছিলাম, এসে বলছে ওমা বোন এইদিকে গেছে। আমি কোথায়? আমি যেতে নিতাম না কোথাও। বলছে বোন এইদিকে গেছে। আমি কোথায় গেল বোন? আমি জানি এদিক ওদিক আছে। তারপরে যত রাত হচ্ছে তত আমি পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, আর ওর ছেলে মেয়ে জিজ্ঞেস তোর মা কোথায় গেল, মা কোথায় গেল না। মাদকাসক্ত হয়ে পড়েন পার্বতী। বাড়তে থাকে পারিবারিক অশান্তি। শ্বশুর বাড়ি ছেড়ে জাংড়ায় বাপের বাড়ি চলে আসেন পার্বতী। কিভাবে সেটা জানি না, আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেছে 2 মাস হতে যাচ্ছে, এইটুকুই আমরা জানি ওর বাপের বাড়িতে ওর রয়েছে। কালকে হঠাৎ ওর জামাইবাবু এসে আমাদেরকে ওর মিসিং এর খবর দেয় যে 5 দিন ধরে আমরা খুঁজে পাচ্ছি না। তখন আমরা বললাম 5 দিন ধরে ও যখন নিখোঁজ, আমাদেরকে তো একবারও তোমরা জানাওনি, কেন জানাওনি? না আমরা আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করছি, সেখানে সব জায়গায় পাইনি। নামটা কি? পার্বতী। এদিকে জাংড়ার দক্ষিণ মঠ এলাকায় একটি সেলুন দোকানে কাজ করত রামপদ। মাস 2 আগে রামপদর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন পার্বতী। তারই পরিণতি এই মৃত্যু। বৃহস্পতিবার মৃতার পরিজনেরা আসেন তমলুক থানায়। তন্ত্র সাধনার প্রতি মোহ ছিল রামপদর, তবে সেই তত্ত্ব ইতিমধ্যেই নাকচ হয়ে গিয়েছে। তদন্তের মুখ ঘোরানোই ছিল রামপদর উদ্দেশ্য, এমনটাই জানা যাচ্ছে। ঘটনা কি, আমি বিয়ে হয়ে আসার থেকে তো ওকে দেখতাম যে সবসময় ড্রিঙ্ক করে সবসময় থাকতো, সংসারের প্রতি কোনো মন নেই, ছেলে মেয়েকে ঠিক মতন দেখতো না, স্কুলে পাঠাতো না, সংসার করতো না। 2 দিন পর পর বাপের বাড়ি চলে যেত, 1 মাস 1.5 মাস করে থেকে আবার আসতো। আমাদের বাড়িতে এসে আমার হাজব্যান্ড ছিল না, ভাসুরও ছিল না, ডিউটি গেছে, আমার শাশুড়ি আর আমি ছিলাম। তো বললো এই ব্যাপার। তখন আমি ওনার জামাইবাবুকে বললাম যে আমরা নিজের চোখে না দেখে আমরা বিশ্বাস করবো না। তখন বলছে যে ও এই পরে জিন্সের প্যান্ট পরে বেরিয়েছে, এই পরেছে। আমার ওনার শালা বউয়ের কাছে, ওনার শালা বউয়ের কাছে উনি জানতে পারে জিন্সের প্যান্ট টপ ওনার গলায় ছিল, বেরিয়েছে। আমি 100%, আর ওই ছেলেটা আমাদের ওখানেই থাকে, ওই ছেলেটাই নিয়ে গেছে ওকে। ও এরকম, তোমাদেরকে থানায় যেতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। গড়কিল্লার এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা জেলাকে। মানুষ এখনো কুসংস্কারের বশবর্তী। সচেতনতা বাড়াতে হবে মত প্রত্যেকেরই।
অ্যাকচুয়ালি যে নরবলি এগুলো তো সাধারণত দেখা যায় যে অজ্ঞ কুসংস্কারাচ্ছন্ন মানুষ যারা, তারা একটা বিশেষ মনের দ্বারা পরিচালিত হয়। তাদের মনের মধ্যে একটা বদ্ধমূল ধারণা থাকে যে এটা করলে বোধহয় তাদের সাধনা বা সিদ্ধি লাভটা সম্ভব হবে, কিন্তু এর কোনো যৌক্তিকতা নেই। এইসব জিনিসের কোনো যৌক্তিকতা নেই, এদেরকে একরকম বিকৃত মনস্ক বলেই মনে করা হয়। বর্তমান যা পরিস্থিতি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, এই যে জিনিসগুলো চলছে, এই জিনিসগুলোর উপর লিখিত বইগুলোকে আগে বন্ধ করে দেওয়া দরকার। 2 নম্বর যে বিষয়টা দরকার, প্রশাসনিকভাবে গ্রামাঞ্চলে এই বিষয়গুলোর উপর কিছু সেমিনারের প্রয়োজন আছে। সাইকোলজিস্ট বা মনোবিদদের নিয়ে এলাকাগুলোকে সচেতন করলেই আমার মনে হয় এই ধরনের সমস্যাগুলো কিছুটা রোধ করা সম্ভব হবে। গড়কিল্লার যে রামপদবাবু মান্নার যে ঘটনাটা, এটা সম্পূর্ণ যুক্তিহীন। অ্যাস্ট্রোলজারের একমাত্র কাজ তারা তিথি গ্রহ নক্ষত্র অনুযায়ী সেগুলো সঠিক বিচার বিশ্লেষণ করে তার গ্রহরত্ন বা তার উপরত্ন দিয়ে সেগুলোই সম্পূর্ণ করা দরকার। কিন্তু যে তান্ত্রিক নরবলির মতো একটা ঘৃণ্য কাজ করেছেন, উনি কিন্তু জ্যোতিষের নামে কলঙ্ক। দেখুন, বলি আছে, শাস্ত্রের বচন বলি আছে। বলি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ, যেটা কাম, ক্রোধ, মদ, মোহ, মৎস্য, 6টা রিপু। আমরা 6টা রিপুকে যদি না ত্যাগ করতে হয়, তাহলে মেয়েদেরকে মা বলতে পারবো না। মা যদি না বলতে পারি, তাহলে সে জায়গায় কিছু কাজের জায়গা নয়। কি নিন্দা করছেন আপনি? নিন্দা তো অবশ্য নিন্দা। যে অন্যায় করছে তার শাস্তি হোক, এটা আমি চাইবো। আমার মনে হচ্ছে যেরকম আমাদের সোসাইটি মডার্নাইজ হচ্ছে এবং এইসব একটা সিঙ্গেল কেস, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলতে পারেন, যেখানে পারভার্টেড পিপলদের এসব কাজ আছে। আমরা মনে করছি না কি মতলব নর্মাল লোক এরকম কাজ করবে। তো ওটা আমার মনে হচ্ছে ওর কিছু মেন্টাল প্রবলেমই হবে, আদারওয়াইজ যে তন্ত্র সাধনা যে আমরা এখন একটা কেস পেয়েছি আমাদের জেলাতে, এটা মনে হচ্ছে খুব রেয়ার কেস আছে। যেহেতু এখন অনেক লোক কিন্তু এর মধ্যে ইনভলভ নেই, তবু একটা কেস আছে। এটাকে আমরা মনে করবো যে একটা পারভার্টেড যে ইনসানের থাকে মাইন্ড, ওর থেকে বেরিয়েছে। আই হোপ কি এরকম কেস আবার রিপিট না হয়। জ্যোতিষী, ত্রান্তিক, মনোবিদ সবাই বলছেন এটি কুসংস্কার মাত্র। তন্ত্র সাধনা করে কোনো সিদ্ধি লাভ করা যায় না এবং মানুষের উপকার করা যায় না। তাই তারা বলছেন যে এই কুসংস্কারকে দূর করতে গ্রামে গ্রামে সেমিনার করা প্রয়োজন। ক্যামেরা সৌমিত্রের সঙ্গে জাহাঙ্গীর বাদশা, RCBS নিউজ। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। কাঁথিতে প্রাক্তন কারিগরি শিক্ষামন্ত্রী চক্রধর মেইকাপের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালো বৃত্তিমূলক শিক্ষক, প্রশিক্ষক ও কর্মচারী সমন্বয় সংগঠন। নানা দাবি নিয়ে প্রায় ঘন্টা 6 ধরে চলে বিক্ষোভ। কাঁথিতে প্রাক্তন কারিগরি শিক্ষামন্ত্রী চক্রধর মেইকাপের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ। বৃত্তিমূলক শিক্ষক, প্রশিক্ষক ও কর্মচারী সমন্বয় সংগঠনের নেতৃত্বে এই বিক্ষোভ দেখানো হয়। নিয়োগ প্রক্রিয়া কোনো ভুল ছিল না, এই অভিযোগ থাকলে ঠিক নেই। কেন নিয়োগ প্রক্রিয়া যদি ভুল থাকে, রানিং করছে কী করে কাজে এতদিন? তারপরে আমরা যখন করেছিলাম একটা স্টেটে নতুন, তখন আমরা স্কুলগুলোকে প্রচুর টাকাও দিয়েছি, লক্ষ লক্ষ টাকা দিয়েছি, এদের শিক্ষক হিসাবে অ্যাবজল করেছি। তখন আমাদের অভিজ্ঞতা, যেখানে চালু হচ্ছে তাদের অভিজ্ঞতা এতটা তো ছিল না। কিন্তু যারা কাজ করছে দীর্ঘদিন ধরে, তাদের কোনো কথা শোনা হবে না, কোনো ডিমান্ড থাকলে একবার ভাবা হবে না, মর্যাদা দেওয়া হবে না। এরা কলকাতায় অবস্থান করতে চেয়েছে, সেখানে নাকি পুলিশের পারমিশন পায়নি। এদের বক্তব্য থেকে যেটা জানলাম, কেন কোনো নাগরিক তার ডিমান্ড নিয়ে সে
অবস্থান করতে পারে, কিন্তু পুলিশ পারমিশন দেবে না কেন? গণতন্ত্রী দেশ, এগুলো দুর্ভাগ্য। সরকার সুরাহা করতে পারুক আর না পারুক, কিন্তু এদের দাবিটা জানানোর জন্য সে সুযোগও দেবে না, এটা কি করে? প্রায় 6 ঘন্টা ধরে চলে অবস্থান বিক্ষোভ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 50 জন শিক্ষক এসে বিক্ষোভ দেখান। বোনাস, মাতৃকালীন ছুটি, মেডিকেল বেনিফিট সহ একাধিক দাবিতে চলে বিক্ষোভ। এখন উনি যেভাবে আমাদের নিয়োগ করেছিলেন, সেই নিয়োগের প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে ভুল ছিল। ওই বললাম, পদ সৃষ্টি করা হয়নি, কোনো পোস্ট ক্রিয়েট না করেই নিয়োগ হয়েছিল এবং 100% রোস্টার মানা হয়নি। তা সরকারি নিয়ম নীতি অনুসারে 100% রোস্টার নিয়োগের ক্ষেত্রে অবশ্যই মান্য করতে হবে এবং পদ সৃষ্টি করতে হবে। যেখানে একজন ডেপুটেশন ভ্যাকেন্সি শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য পদ সৃষ্টি করা হয়, সেখানে আমাদের স্থায়ী পদে নিয়োগের জন্য কোনো পদ সৃষ্টি করা হয়নি। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। রেল শহরে বোমাতঙ্ক। গোপন সূত্রে খবর পেয়ে গোলবাজার থেকে বোমার সন্ধান পেল পুলিশ। ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে দেওয়া হয়, তবুও এখনো আতঙ্ক রয়েছে বাসিন্দাদের মধ্যে। জানা গেছে, মঙ্গলবার খড়গপুর টাউন থানা খবর পায় যে গোলবাজার এলাকায় একটি বোমা রাখা রয়েছে। এরপর 207 কোবরা বাহিনীকে সাথে নিয়ে এসডিপিও সন্তোষ মণ্ডল রাতভর তল্লাশি চালান গোলবাজার চত্বরে। অবশেষে গোলবাজারেরই একটি ওষুধ দোকানের পাশ থেকে ঝুড়িতে মেলে বোমাগুলি। জানা গেছে, তুষে করে ঢাকা দেওয়া ছিল বোমাগুলি। 24টি বোমাই সকেট বোমা। পরে সেই বোমাগুলিকে নিয়ে গিয়ে খড়গপুর শহর থেকে বেরিয়ে একটি ফাঁকা জায়গায় গিয়ে নিষ্ক্রিয় করা হয়। ঘটনার জেরে এখন নতুন করে আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে রেল শহরে। चलो हो गया क्या? জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। চীনা দ্রব্য পুড়িয়ে পশ্চিম মেদিনীপুরে বিক্ষোভ দেখালো পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি। পশ্চিম মেদিনীপুরের মোহনপুর বাস স্ট্যান্ডে কর্মসূচিটি পালিত হয়। বর্তমানে ভারত পাকিস্তান সংঘাতের আবহ। চীন হাত মিলিয়েছে পাকিস্তানের সাথে, এই তথ্য হাওয়ায় ভাসছে। চীনা দ্রব্য বর্জনের আবেদন উঠছে সোশ্যাল মিডিয়ায়। বয়কটের জন্য আন্দোলন করছি। চীনা যে পণ্য আমাদের কার্যকর্তারা সেগুলোকে দাহ করলো, মানুষের কাছে আবেদন করলো যে আমরা যেন স্বদেশী জিনিস ক্রয় করি এবং চীনা পণ্য বয়কট করি। আপনারা জানেন যে আজ সারা বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে, আর সেই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন মোদিজি। আর মোদিজির সাথে বিভিন্ন রাষ্ট্রের যারা রাষ্ট্রনেতা তারা সহযোগ দিচ্ছে, সাহায্য করছে, পাশে দাঁড়াচ্ছে। চীনা জিনিসপত্র আগুনে পুড়িয়ে বিক্ষোভ দেখালো বিজেপি। পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর বাস স্ট্যান্ডে এই কর্মসূচি পালিত হলো পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির পক্ষ থেকে। সাধারণ মানুষ তো আর চীনের সীমান্তে গিয়ে যুদ্ধ করবে না, চীনের বাহিনীর সঙ্গে যুদ্ধ করবে না, কিন্তু সবচেয়ে বড় চীনের যে বাজার সেটা হলো ভারতবর্ষ। তো সেই ভারতবর্ষের যে বাজার, সেই বাজারে যদি আবার আঘাত করতে পারি তাহলে চীনের তাদের উচিত শিক্ষা দেওয়া হবে বলে মনে করি এবং এই যুদ্ধে কিন্তু ভারতবাসী জয়লাভ করবে বলে মনে করি। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। লক্ষ্মী পুজো উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক মঞ্চে প্রদর্শিত হলো ছৌ নাচ। বিশ্ববিখ্যাত এই লোকশিল্পকে তুলে ধরল নিমতৌড়ির সুরসঙ্গম ক্লাব। লক্ষ্মী পুজোর মঞ্চে অনুষ্ঠিত হলো ছৌ নাচ। নিমতৌড়ির কুলবেড়িয়া অঞ্চলে সুরসঙ্গম ক্লাব আয়োজিত লক্ষ্মী পুজো উপলক্ষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে এবার উঠে এলো পুরুলিয়া জেলার এই বিশ্ববিখ্যাত লোকনৃত্য ছৌ নাচ। মঙ্গল থেকে রবি এই 6 দিন ব্যাপী নানা অনুষ্ঠান চলছে এখানে। উদ্বোধনে এলেন বাংলা ধারাবাহিকের নায়িকা। সবাই মঞ্চে আসুন, ক্লাব মেম্বারদের বলছি সবাই মঞ্চে আসুন।
পুলক বেরার রিপোর্ট, নিউজ RCBS। অনুষ্ঠিত হচ্ছে সারা ভারত ব্রতচারী মহাশিবির। শিবিরটি চলবে 23শে অক্টোবর পর্যন্ত। উদ্যোগে রয়েছে বারবেড়িয়া ব্রতচারী ধাম। শিবিরে অংশগ্রহণ করেছে প্রায় 500-রও বেশি ছাত্রছাত্রী। মঙ্গলবার সারা বাংলা ব্রতচারী প্রশিক্ষণ শিবিরের সূচনা হলো ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের ময়দানে। এটি এদের ৫ম বর্ষের উদ্যোগ। 18ই অক্টোবর থেকে আগামী 23শে অক্টোবর পর্যন্ত এই প্রশিক্ষণ শিবির চলবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ অশোক কুমার পাইক, প্রাক্তন প্রধান শিক্ষক অনন্ত কুমার খোড়াই, প্রধান শিক্ষক ও সাহিত্যিক সুশান্ত মণ্ডল সহ বিশিষ্টরা। হাওড়া জেলার বারবেড়িয়া ব্রতচারী ধামের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রায় 500-রও বেশি ছাত্রছাত্রী এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছে। এখানে পশ্চিমবঙ্গের প্রায় 600 শিক্ষার্থী আছে। এই 600 শিক্ষার্থীকে ব্রতচারীর প্রবর্তক গুরু যে ব্রতচারীর আদর্শ, আমরা এক কথায় মানুষ গড়ার আদর্শ, সেই উচ্চ আদর্শে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা মহাশিবির সম্পন্ন। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। এখনো কাটেনি লক্ষ্মী পুজোর রেশ, তার উপরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কালী পুজোর তোড়জোড়। অনুষ্ঠিত হচ্ছে খুঁটি পুজো। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এখনো কাটেনি লক্ষ্মী পুজোর রেশ। লক্ষ্মী পুজো শেষ হতে না হতেই কালী পুজোর তোড়জোড় শুরু হয়ে গেল। সোমবার ময়না থানার রবিবারের বাজারে অবস্থিত রক্ত তিলক ক্লাবের কালী পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। এই পুজো এবার 64তম বর্ষে পদার্পণ করেছে। আমাদের এবার 6ষ্ঠ বছর উদ্বোধন হলো রক্ত তিলক ক্লাব থেকে। কালী পূজা উপলক্ষে আমরা সমাজসেবামূলক কাজ করি এবং অনুষ্ঠানও, সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করি এবং দুস্থদের বই খাতা এবং গরিবদের আমরা বস্ত্র দান করি। আজকে মূলত অনুষ্ঠানটা কি? আজকে আমাদের খুঁটি পূজা হলো 6ষ্ঠ বছর উদযাপনের জন্য। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। চাষের সমস্ত খবরাখবর জানতে চোখ রাখুন কৃষি কথায়। সারা বছর নানা সবজি চাষ করে কৃষক হিসেবে সফল দাসপুরের গৌতম ভূঁইয়া। 2016 সালে ব্লক কৃষিরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। পুরস্কার হিসেবে পেয়েছেন নগদ 10,000 টাকা ও শংসাপত্র। কৃষক হিসেবে তিনি এখন স্বয়ংসম্পূর্ণ। চাষ করে কোনো লাভ নেই, এই ধারণা কম বেশি আমাদের প্রত্যেকেরই রয়েছে। কিন্তু এই প্রচলিত ধারণা যে সম্পূর্ণ ভুল তা প্রমাণ করে দিয়েছেন দাসপুর 1 নম্বর ব্লকের নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের কৃষক গৌতম ভূঁইয়া। আমি চাষবাস করতাম আগে, এমনি রাসায়নিক পদ্ধতিতে চাষ করতাম, কিন্তু আমাদের এডিও অফিস যে এ টিম বি টিমে যে প্রশিক্ষণ দিয়েছিলেন, প্রশিক্ষণ নেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে ওনারা বলেছিলেন যে জৈব সার প্রয়োগ করে চাষ করলে এতে করে ফসল আরও ভালো হবে। মানে কোন পদ্ধতি? আদমা যে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তাতে সেই প্রশিক্ষণ নিয়েছিলাম। সেই প্রশিক্ষণের মাধ্যমে সেই পদ্ধতি অনুযায়ী এখন চাষ করে অনেকটাই সাকসেসফুল হচ্ছি। আরও চাষ বেশ আগের থেকে চাষটা বেশ উন্নত মানের চাষবাস হচ্ছে। তাতে করে আমার যেভাবে সংসার নির্বাহ করতাম এবং পরিচালনা করতাম, সংসার নির্বাহ করতাম, তাতে করে এখন যে চাষবাসে রোজগার হচ্ছে তাতে করে আরও ভালো হচ্ছে। শীত, গ্রীষ্ম, বর্ষা নির্বিশেষে সারা বছরই বিভিন্ন চাষ করেন গৌতম বাবু। আলু, টমেটো, ধান, শসা, বেগুন, কুঁদরি সহ নানা শস্যে ভরা থাকে গৌতম বাবুর ক্ষেত। সেই জৈব সার ওনারা যে পদ্ধতিতে বলেছিলেন সেই পদ্ধতিতে আমি জৈব সারটা বাড়িতে তৈরি করছি, ভার্মি কম্পোস্ট। এতে তৈরি করে জমিতে প্রয়োগ করার পর আরও ফসল ভালো হচ্ছে। গরু এবং আমার যে জার্সি গায়ের চাষ আছে, জার্সি গাই ছোট জার্সি গাই আছে, সেই জার্সি গায়ের গোবর খতটাও জমিতে প্রয়োগ করছি। তাতে করে সেই গোবর খতটা দিয়ে জমিতে দেওয়ার ফলে আরও ফসল ভালো হচ্ছে। মোট কী কী চাষ করছেন?
শীতকালীন যে ফসলটা করেছিলাম তাতে করে ফসল ছিল আপনার আলু, ধান, লঙ্কা, বোরো ধান, লঙ্কা, কফি, টমেটো, কলাই, মুসুর কলাই, বিম, তারপরে পেঁয়াজ, সেই উন্নত মানের পেঁয়াজ যেটা আপনার সুখসাগর পেঁয়াজ, এসব নানা রকম ভ্যারাইটিসের চাষ করেছিলাম। এখন কি করছেন? এখন আপাতত খারিজ মরশুমে শশা আছে, আপনার কুঁদরি আছে, ধান চাষ আছে। মোটামুটি খুশি তো? মোটামুটি এখন খুশি, চাষের উপরে অনেকটাই এখন উপকৃত হচ্ছি। 2016-তে ব্লক কৃষিরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন গৌতম বাবু। পুরস্কার হিসেবে পেয়েছেন নগদ 10,000 টাকা ও শংসাপত্র। আমরা ওনার কাজে খুশি। আমরা 16-17 সালে আমরা ওনাকে ব্লকের কৃষক রত্ন হিসেবে আমরা নির্বাচন করেছিলাম। আমরা ওনাকে কৃষক রত্ন হিসেবে আমরা একটা প্রশংসাপত্র এবং 10,000 টাকার চেক আমরা ওনার হাতে তুলে দিয়েছি। আত্মা প্রকল্পে ডেমনস্ট্রেশন সেন্টারে বিভিন্ন পরীক্ষামূলক চাষাবাদে জড়িত রয়েছেন তিনি। কৃষক হিসেবে তিনি এখন সচ্ছল এবং অবশ্যই স্বয়ংসম্পূর্ণ। গৌতম ভূঁইয়ার মাঠে আমরা এই গৌতম ভূঁইয়াকে আমরা আগে দেখেছি, উনি অবৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস করতেন, কিন্তু আমরা ওনাকে আমাদের আত্মা প্রকল্পে ওনাকে প্রশিক্ষণ দিয়েছি, কৃষি প্রশিক্ষণ দিয়ে উনি বর্তমানে আমাদের প্রশিক্ষণ নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন চাষবাস শুরু করেছেন। উনি আগে তো জৈব সার, রাসায়নিক ছাড়া অন্য কোনো সারই ব্যবহার করতেন না। বর্তমানে উনি আমাদের পদ্ধতিগত মতো ভার্মি কম্পোস্ট তৈরি করেন, বিভিন্ন কম্পোস্ট করেছেন, করে জমিতে রাসায়নিক সারের সাথে সাথে বিভিন্ন কম্পোস্ট এবং ভার্মি সার দেওয়ার ফলে ওনার উৎপাদন আগের চেয়ে অনেক বেড়েছে। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ আরসিবিএস। নিউজ আরসিবিএস আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।